নমস্কার দর্শকরা, আমি দীপান্বিতা এবং চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন কিছু বিষয় নিয়ে কথা বলতে। আমরা জানি যে নীল থেকে গেরুয়া হয়েছে, নীল নবান্ন থেকে গেরুয়া নবান্নে পরিণত হয়েছে। সরকার বদল হয়েছে, কিন্তু সিস্টেম কি বদল হয়েছে? এই প্রশ্ন কিন্তু এখন বারংবার উঠছে সমস্ত জায়গায়। সম্প্রতি বিজেপি নিয়েও প্রচুর অভিযোগ সামনে আসছে, বিজেপির নেতাদের নিয়ে, বিজেপির বিধায়কদের নিয়ে অনেক প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি বলেছেন এই যে ডিম থেরাপি, সেই ডিম থেরাপির মোড়টাও কিন্তু ঘুরে যেতে পারে। আমরা দেখেছি যে সরকার পরিবর্তন হওয়ার পর জায়গায় জায়গায় তৃণমূলের নেতারা, তৃণমূলের কাউন্সিলররা, তৃণমূলের বিধায়করা, যারা প্রাক্তন বিধায়ক, তৃণমূলের জেলা সভাপতি থেকে শুরু করে যারা পঞ্চায়েত স্তরে আছে, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিভিন্ন ছোট বড় মেজ সমস্ত নেতাদের ক্ষেত্রে আমরা দেখেছি ডিম থেরাপি চলছিল। এমনকি যাকে ভাইপো বলা হয় এ রাজ্যে, সেই ভাইপোও কিন্তু সোনারপুরে গিয়ে এই ডিম থেরাপির হাত থেকে বাঁচতে পারেনি। কিন্তু শ্রমিক ভট্টাচার্য এটা কি বললেন? আমরা জানি দুদিন আগে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে এই ডিম থেরাপির মোড়টা কিন্তু ঘুরেও যেতে পারে, এবং বিজেপির একাধিক নেতাদের, নেতৃত্বদের কড়া বার্তা দিয়ে সজাগ করেছিলেন যে কোনো রকম দুর্নীতি, তোলাবাজি যে বিষয়গুলো ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে সেগুলো থেকে বিরত থাকতে, কারণ দল এগুলোকে মান্যতা দেয় না এবং দল কড়া ব্যবস্থা নেবে যারা এই ধরনের কার্যকলাপ করছে। এবং শুধু শ্রমিক ভট্টাচার্য নয়, দিলীপ ঘোষ মহাশয় যিনি রাজ্যের মন্ত্রী, তিনিও কিন্তু বারংবার একই কথা বলেছে যে দল এই বিষয়গুলোকে মান্যতা দেয় না এবং দল এই বিষয়ে পদক্ষেপ নেবে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন বিষয় সামনে আসছে এবং এই প্রায় 2.5-3 মাস বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় আসার পর কিন্তু ইতিমধ্যেই সবে 3 মাসের মধ্যেই নানা প্রশ্ন, নানা জল্পনা শুরু হয়েছে। আমি যে বিষয়ে আজকে কথা বলবো, আগে আপনারা একটা ভিডিও দেখে নিন। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, দর্শক আপনারা আগে একটা ভিডিও দেখে নিন, তারপরে আমি আপনাদেরকে বাকি বিষয়গুলো নিয়ে কথা বলবো। কি করেছে? 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, গরিব মানুষের পেটে লাথি মারা। আমরা যখন গিয়ে ওখানে চাই আমাদের মানুষের জন্য, তখন আমাদের কোনো কথা কানে নেয় না, কিছু দেয় না বাংলার মানুষকে। আরে ভাই, বাংলার মানুষ তুমি ভোট দেবে কেন? তুমি কি করেছো? তুমি করেছো কি বাংলার মানুষের জন্য? একটাও ভোট পাবে না। বসিরহাটের মানুষ তোমাকে বড় একটা কি বার করবেন? কি ওই বাস দিবে দর্শকরা ভিডিওটা দেখলেন এবং আমরা জানি সম্প্রতি প্রায় 2 দশক বাদে তসলিমা নাসরিন তিনি কলকাতার মাটিতে ফিরে এসেছেন। খুবই আনন্দের, খুবই ভালো লাগছে সবাইরই, কারণ প্রায় 2 দশক বাদে তিনি, প্রায় 19-20 বছর বাদে তিনি কলকাতার মাটিতে পা দিলেন। এখানে অনেকগুলো প্রশ্ন আসছে। বিষয় হচ্ছে তসলিমা নাসরিন তিনি এসছেন, তিনি একটা আন্তর্জাতিক মাপের তিনি কবি, সাহিত্যিক, লেখিকা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি বলছেন যে আমি ফিরলাম, আমি বহু বছর বাদে ফিরলাম। তিনি কোথায় ফিরলেন? এই পশ্চিমবাংলা তার জন্মভূমি নয়, এই পশ্চিমবাংলা তার মাতৃভূমি নয়, এই পশ্চিমবাংলা তার সেভাবে দেখতে গেলে তার কর্মভূমিও নয়। তিনি এই দেশের নাগরিক নন, এই দেশের জন্ম নয় তার, এবং এই দেশের সঙ্গে তার কোনো যোগসূত্রই নেই।
আমি জানি তিনি দীর্ঘদিন অনেকদিন এখানে থাকার পর বিভিন্ন কারণে, সেই সময় বামপন্থী বাম শাসন ছিল, তার লেখা এবং বিভিন্ন ধরনের বক্তব্যের ওপরে তাকে চলে যেতে হয়েছিল সেই সময় যারা সরকারে ছিলেন, এবং তার বিরুদ্ধে যেভাবে মুসলিম সম্প্রদায় এবং পীরজাদা বা একাংশ যেভাবে ক্ষেপে উঠেছিল, তাকে তার লাইফ থ্রেট ছিল এবং তাকে ঘিরে বিভিন্ন আন্দোলন গড়ে উঠেছিল এবং তাকে বাধ্য হয়ে চলে যেতে হয়েছিল। এটা যেমন ঠিকই, তেমনি তিনি কিন্তু পশ্চিমবাংলার নাগরিক নয়, ভারতবর্ষের নাগরিক নয়, এই মাটি তার মাতৃভূমিও নয়, এই মাটি তার জন্মভূমিও নয়। সুতরাং ফিরে এসেছেন, কোথায় ফিরে এসেছেন তিনি? তিনি তো এই দেশেরই কেউ নয়, তিনি তো এই বাংলার, এই পশ্চিমবাংলার মাটির কেউ নয়, এই গোড়ার কেউ নয়। সুতরাং তিনি ছিলেন অনেকদিন, বিভিন্ন কারণে তিনি এই রাজ্য থেকে বিতাড়িত হয়ে গেছিলেন। তাকে নতুন সরকার আহ্বান জানিয়েছেন, এসছেন, তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, যথাযথ তাকে সম্মান দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও বিভিন্ন বিতর্ক তো থেকেই যায়। তার লেখা নিয়ে বিভিন্ন বিতর্ক আছে এবং এখনো পর্যন্ত তিনি ফিরে আসার পর কিন্তু বিভিন্ন বিতর্ক শুরু হয়েছে। এটা যেমন একটা দিক, সেরকম তসলিমা নাসরিন আসার পর, মানে তিনি কলকাতার মাটিতে পা দেওয়ার পর আমরা দেখলাম যে রাজ্য সরকারের তরফ থেকে রবীন্দ্র সদনে অনুষ্ঠান করা হলো। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গিয়ে তাকে সম্মান জানালেন, তাকে ফেলিসিনেট করলেন, একটা অনুষ্ঠান হলো, সেখানে বিভিন্ন জন গিয়েছিলেন। সেখানে জয় গোস্বামী, তাকেও কিভাবে হেনস্থা করা হলো, অপমান করা হলো, এবং এটা ঠিকই করা হয়েছে, কারণ জয় গোস্বামী তিনি এটা ডিজার্ভ করেন। তার যা পূর্ব রেকর্ড এবং তার যা পূর্বে তার যা কর্মকাণ্ড, সেখান থেকে দাঁড়িয়ে তিনি এটা ডিজার্ভই করেন। মানে তিনি যে অপমানটা রবীন্দ্র সদনে হলেন, তার জন্য দায়ী বাংলার মানুষ নয়, বিজেপি সরকার নয়, তার জন্য দায়ী উনি নিজেই, বা বলতে পারেন কিছুটা মমতা বন্দ্যোপাধ্যায়। এনিওয়ে, ওটা অন্য প্রসঙ্গ। তো রবীন্দ্র সদনে তাকে নিয়ে একটা অনুষ্ঠান করা হলো এবং তারপরে দেখা গেল যে তাকে নিয়ে খোলা হাওয়া কি? খোলা হাওয়া বিজেপিরই একটি উইং, তারা কালচারাল সেল বলতে পারা যায়। তারা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করেন এই খোলা হাওয়ার তরফ থেকে, এবং খোলা হাওয়ার দায়িত্বে আছেন শঙ্কুদেব পান্ডা, এবং খোলা হাওয়াটা আমরা যতদূর জানি স্বপন দাশগুপ্ত মহাশয়ের, যিনি এখন আমাদের অর্থমন্ত্রী। তো সেই খোলা হাওয়ার তরফ থেকে একটা ডিনার পার্টি অর্গানাইজ করা হলো এই তসলিমা নাসরিনকে সম্মান দেওয়ার জন্য। কি দেখা গেল? তাজ বেঙ্গলে একটা বিশাল বড় গ্র্যান্ড ডিনার পার্টি। উদ্দেশ্য কি? না তসলিমা নাসরিনকে খাওয়ানো। খুব ভালো কথা, খোলা হাওয়া অর্গানাইজ করলেন। খোলা হাওয়া বিজেপির কিন্তু, এবং সেই দায়িত্বে আছেন শঙ্কুদেব পান্ডা, এবং যতদূর জানি স্বপন দাশগুপ্ত সেই খোলা হাওয়ার মাথায় আছেন। বিষয়টা হলো খুব দারুণভাবে অর্গানাইজ করা হলো। আমরা দেখলাম যে বিজেপির নেতা থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে একাধিক নেতৃত্ব তারা সেখানে উপস্থিত ছিলেন, আমন্ত্রিত ছিলেন, এবং দেখা গেল টলিগঞ্জের একাংশই বলা যায় না, প্রায় অলমোস্ট গোটা টালিগঞ্জকেই সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। যেহেতু কালচারাল সেলস, যেহেতু সাংস্কৃতিক ডিপার্টমেন্ট বা খোলা হাওয়া একটা সাংস্কৃতিক সেল হিসাবে কাজ করে, সেহেতু পুরো টালিগঞ্জকে আমন্ত্রণ করা হয়েছিল। খুব ভালো কথা। কিন্তু একটা অদ্ভুত চিত্র সামনে দেখা গেল। আমরা আগেও দেখিয়েছি ভিডিওতে। দেখা গেল যে নুসরাত জাহান, সেই নুসরাত জাহান যিনি কিনা পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড রেপিস্টের গার্লফ্রেন্ড ছিল, এখন তিনি ওই যশ না ইয়াশ তার সঙ্গে থাকেন, সেটা তার ব্যক্তিগত বিষয়, কার সাথে থাকবে না থাকবে সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু বিষয়টা হলো পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের যিনি মেন অ্যাকিউজড, যিনি মেন রেপিস্ট, সেই রেপিস্টের প্রাক্তন গার্লফ্রেন্ড ছিলেন সেই সময় যখন পার্ক স্ট্রিট কাণ্ড ঘটেছিল। সেই নুসরাত জাহান সেখানে আমন্ত্রিত ছিল, এবং তাকে দেখা গেল যে একাধিক বিজেপির নেতৃত্বের সঙ্গে ছবি। সেই ছবিও আমরা দর্শকদের দেখাচ্ছি, বা সেই ছবি আমাদের কাছে আছে, আমরা দর্শকদের দেখালাম।
তো সেই 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 অনুষ্ঠানে উপস্থিত এবং খুব সুন্দর করে হাসি মুখে সেলফি তোলা হচ্ছে, ছবি তোলা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছে। হতেই পারে একটা সুন্দর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মানুষ ছবি তুলতেই পারে, কিন্তু বিষয় হচ্ছে এই নুসরাত জাহান যিনি কিনা বসিরহাটে দাঁড়ানোর সময় বিজেপিকে যেভাবে কটাক্ষ করেছিলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দামোদর নরেন্দ্র মোদী যশস্বী প্রধানমন্ত্রীজিকে যেভাবে আক্রমণ করেছিলেন এবং যে ভাষায় কথা বলেছিলেন, আমরা এর আগেই ভিডিওটা দেখিয়েছি। এটা সেই নুসরাত জাহান যিনি কিনা প্রধানমন্ত্রীকে রীতিমতন মেলাইন করেছিলেন। এই যে তৃণমূল সবসময় বা মমতা বন্দ্যোপাধ্যায় বলে না মমতা বন্দ্যোপাধ্যায়কে মেলাইন করা হচ্ছে, সেরকম দেশের প্রধানমন্ত্রীকেও এই তৃণমূলের যারা সাংসদ ছিল, যারা বিধায়ক ছিল, যারা প্রাক্তন, যারা নেতা মন্ত্রী, প্রত্যেক মুহূর্তে ক্ষমতায় থাকার সময় প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বিজেপির সমস্ত নেতৃত্বকে, দেশের প্রধানমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে এইভাবে কেন আরো সাংঘাতিক ভাষা দিয়ে মেলাইন করত। এবং সেই অপমানের পর কি দেখা গেল, বিজেপি ক্ষমতায় আসলো এবং তাদের সঙ্গেই হাসি মুখে নেতৃত্ব, যারা বিধায়ক, যারা নেতা নেত্রী, যারা প্রথম সারির বিজেপির যারা মুখ, তারা নাকি সেই নুসরাত জাহানের সাথে হাসি মুখে ফটো তুলছে, সেলফি তুলছে। কি বার্তা যাচ্ছে বাংলার মানুষের কাছে? কি বার্তা যাচ্ছে বাংলার মানুষের কাছে? ইতিমধ্যেই বিভিন্ন অভিযোগ কিন্তু উঠতে শুরু করেছে। আমরা দেখেছি যে ডিম থেরাপির কথা শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলেছিলেন যে এই ডিম থেরাপিটা ঘুরেও যেতে পারে, ইতিমধ্যেই ঘুরে গেছে। সম্প্রতি বিজেপির এক নেতাকে কিন্তু ডিম থেরাপি করা হয়েছে। সুতরাং এবং দিলীপ ঘোষ মহাশয়ও কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে এইগুলো থেকে বিরত থাকুন, তোলাবাজি, ধমকানো, চমকানো, বিভিন্ন ধরনের দুর্নীতিতে যাতে তৃণমূলের বিজেপির কেউ যুক্ত না হয়। এবার প্রশ্ন হচ্ছে, ইতিমধ্যেই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার, আয়ুষ্মান ভারত, এই বিষয়গুলো নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠছে। কারা কারা অন্নপূর্ণা পাচ্ছে, কারা কারা পাচ্ছে না, এই নিয়ে প্রচুর জল্পনা। ভেরিফিকেশন, সব থেকে বড় কথা, যে ভেরিফিকেশনের কথা বলা হয়েছে বারংবার, সরকার সেই ভেরিফিকেশন কি ঠিক মতন করছেন বা করেছেন? না, উত্তর না। প্রচুর অভিযোগ সামনে আসছে যেখানে ভেরিফিকেশন শুরুই হয়নি বা ভেরিফিকেশন হয়নি, অনেকের অ্যাকাউন্টে টাকা চলে গেছে। এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু মানুষ সত্যি ধীরে ধীরে বিরক্ত হচ্ছে এই 3 মাসের নতুন সরকারে। তারপরে তো আছে আয়ুষ্মান ভারত, একাধিক প্রসঙ্গ, আগামী দিন যত যাবে সেই প্রসঙ্গ আসবে। কিন্তু বিষয় হচ্ছে যে ঘটনাগুলো বিজেপির ওপর প্রচুর আশা করে, প্রচুর ভরসা করে মানুষ নতুন সরকারকে আনলো, বিজেপির নেতৃত্ব, বিজেপির নেতা বা সরকার, তারা কি সেই ভরসার জায়গা রাখতে পারছে? আমরা দেখেছি অভয়ার মা, তিনি নির্বাচনের আগে বলেছিলেন যে আমি জিতলে ক্ষমতা আসবে, ক্ষমতা না এলে শাস্তি দিতে পারবো না বা সমাধান করতে পারবো না, মেয়ের সঠিক বিচার হবে না। আজকে প্রায় 3 মাস হতে চললো, জানি না মেয়ের সঠিক বিচার হবে কিনা। বিষয়টা হচ্ছে যে ঘটনাগুলো সামনে আসছে, খুব কি প্রয়োজন? মানুষ, আবারও বলছি, দর্শকরা আপনারা আপনাদের কমেন্টস করবেন, আপনারা বলবেন, আপনাদের সরকার, সংবাদ মাধ্যমও আপনারা বলবেন, আপনারা প্রতিবাদ করবেন, কারণ এই বিজেপি সরকারই কিন্তু মানুষকে শিখিয়েছে, মানুষকে ভরসা দিয়েছে, মানুষকে আশ্বাস দিয়েছে যে ভয় আউট, ভরসা ইন। তাহলে ভরসা যদি ইন হয় আর ভয় যদি আউট হয়, এই ভয়টা আউট করে প্রত্যেকটা দর্শক বন্ধু, বাংলার প্রত্যেকটা জনগণ, তারা কমেন্টস করুন, তারা বলুন তারা কি চাইছেন বা কি চলছে বা কি দেখতে চান এই সরকারের থেকে। আপনারা কি সত্যিই চান যে এই নুসরাত জাহানের মতন রেপিস্টের গার্লফ্রেন্ডরা হাসি মুখে বিজেপির প্রোগ্রামে আসুক বা বিজেপির সাথে গা ভাসিয়ে দিক? আপনারা কি চান যে তৃণমূলের একাধিক দুর্নীতি নেতারা তারা বিজেপিতে যোগদান করুক,
বা নিচু স্তর থেকে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে, ব্যারাকপুর থেকে শুরু করে, বরানগর থেকে শুরু করে, দমদম থেকে শুরু করে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে যে যারা নিচুতলার কর্মী বা 4 তারিখের পর যারা বিজেপি হয়েছে তারা নাকি কোনোভাবে বিজেপির মধ্যে ঢুকে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলতা করছেন বা তোলাবাজি করছেন। সুতরাং অনেকগুলো বিষয় সামনে আসছে, বলা উচিত, বলতে হবে। আমরা বিজেপি বিট করি, আমরা সাংবাদিকরা তৃণমূল বিট করি, আমরা যাই বিট করি না কেন, এই শ্রমিক ভট্টাচার্য কিন্তু বলেছেন যে বিজেপির সরকার থাকাকালীন নিরপেক্ষ সাংবাদিকতা করতে হবে, সবাই ফ্রি হ্যান্ড সাংবাদিকতা করতে পারবে। এখানে সরকারের সমালোচনা করলে বা সরকারের বিরোধিতা করলে বা সরকারকে নিয়ে কোনো খবর করলে বা কোনো কথা বললে কোনো রকম মামলা হবে না। সত্যি আজকে এই প্রশ্নগুলো উঠছে। নুসরাত জাহানের সাথে ছবিটা সামনে আসার পর আরো অনেক জল্পনা সামনে এসছে। একদিকে যেরকম রেপিসদের 0 টলারেন্স, এই সরকার বলছে, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, একাধিক মন্ত্রীরা বলছে 0 টলারেন্স। একদিকে যেরকম 0 টলারেন্স বলছে, একদিকে রেপিস্টের গার্লফ্রেন্ডের সাথে, প্রাক্তন গার্লফ্রেন্ডের সাথে, যিনি কিনা একটা সময় বসিরহাট থেকে দাঁড়িয়েছিলেন তৃণমূলের হয়ে এবং একাধিকবার বিজেপি এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীকে মানে কুরুচি ভাষায় আক্রমণ করে গেছেন, তার সাথে ছবি তুলতে কি কোথাও নীতিতে আটকাচ্ছে না এই বিজেপি নেতা নেত্রীদের? বা তাকে আহ্বান করতে বা আপ্যায়ন করতে কোথাও কি আত্মসম্মানে লাগছে না? আমরা জানি রাজনীতি করতে গেলে আত্মসম্মান, সততা এগুলো নাকি বাদ দিয়ে করতে হয়, সম্মান এগুলো নাকি ইগো বাদ দিয়ে করতে হয়। এগুলোই যদি বাদ দিয়ে দেওয়া যায়, সবটাই যদি বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে আর মানুষ কোথায় হলো? তাহলে আর এই দল নীতিপরায়ণ কি করে হলো? কি করে আদর্শ মেনে, নীতি মেনে বা শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ নীতির দল হলো? উঠছে অনেক প্রশ্ন। দর্শকরা, আপনারা কমেন্টস করবেন, আপনারা জানাবেন এবং আপনাদের মতামত, আপনারা আগামী দিন এই পশ্চিমবাংলাকে কিভাবে দেখতে চাইছেন, কি কি পাল্টানো দরকার, কি কি লুফলস আছে বা কি কি দরকার, এবং যা যা অভিযোগ অল্প বিস্তর ইতিমধ্যে সামনে আসছে সেগুলো থেকে কিভাবে বিজেপি বিরত থাকবে, আপনারা, আপনাদের সরকার, আপনারা কমেন্টস করুন, শেয়ার করুন, মানুষের কণ্ঠকে তুলে ধরুন। দীপান্বিতা, সোজা কথা দীপান্বিতা, আপনাদের সঙ্গে বিভিন্ন সময় আছে, আপনারা আশীর্বাদ করেছেন। একটাই কথা বলবো, আপনারা কমেন্টস করুন এবং আবারও যাতে এই 15 বছরের যে তৃণমূলের সরকারের আমলের যে দুর্নীতি দেখেছি, আবারও যেন কোনোভাবে বাংলার মানুষ প্রতারিত না হয়, বঞ্চিত না হয়, সেই দিকে সবাই সজাগ হন। নমস্কার।